দলে কিবা মিচেল না থাকলেও রয়েছেন বাকি সবাই, যেমন গোলকিপার হিসেবে থাকবেন মিতুল মার্মা। তবে কোনো কারণে গোলকিপার চেঞ্জ দরকার হলে সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে রয়েছেন মেহেদী হাসান শ্রাবণ। সেন্টার ব্যাক পজিশনে দুটি বাঁধবেন তারেক গাজী এবং শাকিল আহমেদ তপু। তবে তপু বর্মন যদি ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট থাকেন তাহলে স্টার্টিং লাইন আপে শাকিল আহমেদ তপুর জায়গায় দেখা যেতে পারে তপু বর্মনকেও। রাইট ব্যাক পজিশনে থাকবেন সাদ, তবে দর্শকের চয়েস তাজ। কোচ পছন্দ করেন সাদেকে এবং আমার মতে বেটার হবে তাজকে। তবে লেফট ব্যাক পজিশনে নতুন নায়ক জাহান আহমেদ, তবে সাদ যেহেতু রাইট এবং লেফট ব্যাক উভয় পজিশনে খেলতে পারে তাই রাইট ব্যাকে তাজ এবং লেফট ব্যাকে সাদ। তবে কোচও সম্ভবত অ্যাটাকিং লাইন আপে জাহান আহমেদকে সুযোগ দেবে, তাই বাদ পড়বেন সাদ, দলে থাকবেন তাজ। মিডফিল্ড পজিশন নিয়ে কথা বলতে হবে। কোচ যদি ডাবল পিভট পজিশনে খেলতে চায় তাহলে 4-2-3-1 পজিশনের দুয়ে থাকবেন হামজা দেওয়ান চৌধুরী এবং জামাল ভুঁইয়া। এক্ষেত্রে জামাল ভুঁইয়াকে নাম্বার 10 রুল দিয়ে এখানে সামিদ চমকেও রাখা যেতে পারে অথবা হৃদয়কে এখানে রাখা যেতে পারে। আমার মতে হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া বেস্ট অপশন হবে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নাম্বার 10 ফ্রি রুলে সামিদ চম থাকবেন এবং থাকতে পারেন শেখ মুরসালিনও। লেফট উইং পজিশনে ফাহমিদুল ইসলাম এবং ফয়সাল ফাহিমকেও দেখা যেতে পারে। রাইট উইং পজিশনে বরাবরই রাকিব ছিলেন। রাইট উইং পজিশনে বাংলাদেশের বেস্ট চয়েস রাকিব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পজিশন সেটা হলো নাম্বার 9 পজিশন। এখানে বাংলাদেশের জাতীয় দলে একমাত্র দাবিদার আমাদের আলামিন।